পশ্চিমবঙ্গে দুদফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ঠা মে ফলাফল। স্ট্রং রুম নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ইভিএম সুরক্ষা নিয়ে বিজেপি তৃণমূল পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। এরই মধ্যে সবার একটাই প্রশ্ন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? তৃণমূল কি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, নাকি বিজেপি বাংলা দখল করবে? আরও একটি প্রশ্ন কিন্তু উঠছে বাংলাদেশকে নিয়ে। যদি বিজেপি বাংলার মসনদে বসে, তবে বিপদ বাড়তে চলেছে ইউনুসপন্থীদের। যে আলোচনা এখন তুঙ্গে, কিন্তু কিসের ভিত্তিতে, কোন আঙ্গিকে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? চলুন আলোচনা করা যাক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে বেশ খানিকটা নির্ভর করে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। তার মধ্যে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বিজেপির দিকেই রায় দিচ্ছে, যদিও আসল ফলাফল জানা যাবে আগামী সোমবার। তবে যে আভাস, তাতে বিজেপির পক্ষেই হাওয়া। এবার দেখা গিয়েছে প্রথম দফা নির্বাচনে 92% ভোট পড়েছে, আর দ্বিতীয় দফাতে 92.47% ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোটদানের শতাংশের হার প্রথম দফাকে ছাপিয়ে গিয়েছে, যা এবারের রেকর্ড। এখন ভোটদানের রেকর্ড দেখা গিয়েছে 2011 সালে, এরপর ফের 2026। অনেকে বলছেন 2011-তে রেকর্ড হারে ভোট পড়তেই 34 বছরের বাম জমানার অবসান ঘটেছিল, ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এইবারও ভোটদানের শতাংশের নিরিখে পরিবর্তনের হবার কথাই বলছেন অনেকে। এক্ষেত্রেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলছে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে অনেকটাই বিপদ বাড়বে ইউনুসপন্থীদের। মূলত যারা ভারত বিরোধিতা করে, এতদিন কেন্দ্রে থাকলেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় না থাকার কারণে অনেক সিদ্ধান্তই কিন্তু নিতে পারেনি বিজেপি। অনেক বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে পারেনি। কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যখন রাজ্য সরকার থাকে, তখন অনেকটাই অসুবিধে হয়। অনেকে এটাও বলছেন যে কলকাতায় রত আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য কিন্তু এটা সুখবর যে বিজেপি বাংলা দখল করবে। রাজনীতির সমীকরণে এটা মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশে রয়েছে বিএনপি, যেখানে তারেক রহমান দেশের হাল ধরেছেন, কিন্তু দেশে যেভাবে একাধিক সংকট মাথাচাড়া দিচ্ছে, তাতে কতটা দেশ ভালোর পথে এগোয় তা নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে। বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি তারা রাস্তায় নেমে আন্দোলনের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। অনেকে বলছেন তারেক রহমান 5 বছর পূর্ণ করতে পারবেন না, তার আগেই সরকারের পতন ঘটবে। এদিকে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বিজেপি, তবে পরিস্থিতি কঠিন হবে বাংলাদেশের জন্য। তবে বিএনপির জন্য কঠিন না হলেও যারা ভারত বিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের অবস্থা খারাপ হবে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পর ভারত বিদ্বেষ কমেছে, কিন্তু এখনো পরিস্থিতি বেগতিক হলে, তারেক রহমান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ভারত বিদ্বেষ ছড়াবেন ছাত্র নেতারা, যেমনটা এখনো দেখা যাচ্ছে। এদিকে এখনো ভারত বাংলাদেশের সঙ্গে বিভিন্ন স্থগিত হওয়া প্রকল্পের নবীকরণ বা এগুলো চালু হয়নি, সেটার জন্য ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। এটার ক্ষেত্রে অনেকাংশে নির্ভর করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন দেখার ৪ঠা মে কি হয়, যার উপর নির্ভর করছে বাংলাদেশ ও ভারতের অনেকখানি সম্পর্কের সমীকরণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলা দুদফার ভোট শেষ, এবার অপেক্ষা নির্বাচনের ফলাফলের। ৪ঠা মেতে ফল বেরোবে রাজ্যের ভোটের ফল নিয়ে বঙ্গে উঠে আসছে একের পর এক সমীক্ষা। তবে শুধু বাংলায় নয়, গঙ্গার এপারের ভোটের ফলের আগে উত্তাপ ছড়িয়ে পড়েছে পদ্মার ওপারেও। ৪ঠা মের আগে যে উত্তাপে রুটি সেকছে বাংলাদেশের রাজনীতি। একাধিক সমীক্ষার পূর্বাভাস, বঙ্গে এবার সরকার গড়তে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঘাসফুল এবার ফুটবে না বঙ্গের মাটিতে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তার জায়গায় পদ্মের চাষ দেখবে এবার বাংলা। কিন্তু সূত্রের খবর, এই ধরনের সমীক্ষা বেশিরভাগ সময় মুখ থুবড়ে পড়ে। গণনার দিন দেখা যায় নিরঙ্কুশ শাসনে বাংলার সিংহাসন ছিনিয়ে নিয়েছে সেই তৃণমূল সরকার। 2011 বিধানসভা ভোটের পর এখনো পর্যন্ত বাংলার সবকটি বিধানসভা ভোটেই প্রত্যাবর্তন হয়েছে ঘাসফুলের। সসম্মানে ফিরেছে মমতার সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে
এবারের ভোটে কাজ করেছে বেশি কিছু ফ্যাক্টর, যা তৃণমূলের ভোট ব্যাংকের বিপরীতে যেতে পারে। এর মধ্যে অন্যতম গত কয়েক বছরের শাসক দলের বিরুদ্ধে ওঠা একের পর এক দুর্নীতির অভিযোগ। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তৃণমূলের একের পর এক হেভিওয়েটদের। সম্প্রতি এসআইআর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত রাজনীতির কারবারিদের। কিন্তু কেন বাংলার ভোটে প্রভাব পড়তে পারে বাংলাদেশে? গত কয়েক বছর ধরে অনুপ্রবেশ, পুশব্যাক এই শব্দবন্ধগুলি উঠে এসেছে বাংলার রাজ্য রাজনীতিতে। এসআইআর এর সময় বনগাঁ স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ভিড়ের ছবি দেখা গিয়েছে। বাংলায় বহুদিন ধরে ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওই সময় সীমান্ত পথে ফিরে গিয়েছেন বাংলাদেশে। অনুপ্রবেশ রুখতে ভারতের কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ চিন্তায় ফেলেছে বিএনপির সরকারকে। আবার রাতে পুশব্যাক করে ভারত ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকজনকে। অনুপ্রবেশকারী না হয়েও বাংলাদেশে পাঠানো হয়েছিল অনেককে, যার বড় প্রমাণ সোনালী খাতুন। যদি এবারে ভোটে বিজেপি জেতে, তাহলে উগ্র সাম্প্রদায়িকতা থেকে বাংলার রাজনীতিকে কেউ রক্ষা করতে পারবে না। উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলিতে যেমন আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদের জয় জয়কার, তেমনি বাংলাতেও বিজেপি এলে তেমনটাই করবে, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে মমতা জিতলে আরো 5 বছর বাংলায় কট্টর হিন্দুত্ববাদ আনতে পারবে না গেরুয়া শিবির। তার জেরে বাংলার সীমান্তে সংখ্যালঘুদের হেনস্থা হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সীমান্তের দুপারেই জনগণের অস্থিরতা বাড়বে। পশ্চিমবঙ্গের মুসলমানেরা তো বটেই, বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যেও উদ্বেগ বাড়বে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে কট্টরদের মধ্যে কট্টরতম ধরাই যায়। শুভেন্দু তার দলের হিন্দুত্ববাদী আদর্শ অনুসরণ করে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতি কাজে লাগে রাজ্যের রাজনীতিকে মেরুকরণ করছেন বলে অনেকের মতে। তবে এবারের ভোটে জেনজিরাও বড় প্রভাব ফেলবেন বলে মনে করা হচ্ছে। তরুণ প্রজন্মের ভোটাররা মূলত কর্মসংস্থান, উন্নত শিক্ষা, দুর্নীতিমুক্ত শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার মতো ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পে মাসিক ভাতার মতো উদ্যোগগুলো তরুণদের সমর্থন আদায়ের জন্য নেওয়া হলেও তারা স্থায়ী কর্মসংস্থানকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। জেনজি কেবল ভোটার নয়, বরং নির্বাচনকে প্রভাবিত করার মতো একটি সচেতন রাজনৈতিক শক্তি হিসেবেও কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই প্রজন্ম পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতনতা তৈরি, ভোটদান এবং ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে চলেছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে 4 মে ইভিএম মেশিন খোলার মুহূর্ত থেকেই বাংলার নজর থাকবে, তার বলার অপেক্ষা রাখে না। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। হাসিনা সরকারের পালাবদলের পর বাংলাদেশের প্রতি এমন কিছু পদক্ষেপ করেনি ভারত সরকার, কিন্তু কোনো পদক্ষেপ না করেই কি কোনো বড় চাল চালিয়েছেন নরেন্দ্র মোদী? সূত্রের খবর, এক ঢিলে 4 পাখি মেরেছেন মোদী। বাংলার সদ্য শেষ হয়েছে বিধানসভা ভোট, ফল এখনো বাকি। কিছু এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী বঙ্গে এবার ক্ষমতায় আসতে পারে গেরুয়া সরকার, ফলে বিদায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। আর এর সঙ্গে জোরালো হচ্ছে হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়টি। পালাবদলের পর ভারতের বিরুদ্ধে যথেষ্ট হম্বিতম্বি করেছিল বাংলাদেশ। কলকাতা দখল করার হাস্যকর হুঁশিয়ারিও দিয়েছিলেন বাংলাদেশের সেনারা, কিন্তু সেসব হুঁশিয়ারি, লোক হাসানো হুঁশিয়ারিতে মোটেই পাত্তা দেয়নি মোদী সরকার। বরং ইউনূসের সরকারের বিরুদ্ধে তেমন কোনো পাল্টা মন্তব্য করেনি ভারত। এরপর পদ্মায় বয়ে গিয়েছে অনেক জল। ত্রয়োদশ ভোটের পর ক্ষমতায় এসেছে বিএনপি। প্রধানমন্ত্রী মসনদে এসেছেন তারেক রহমান। ধীরে ধীরে বাংলাদেশের সঙ্গে সখ্যতা গড়েছে ভারত। বিএনপি সরকারের প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার কখনোই রুষ্ট ছিল না। সম্প্রতি সেই সরকার ক্ষমতা এলে ভারত তার দিকেই ঝুঁকেছে। সূত্রের খবর, ইউনূস সরকারকে কোনো ঝামেলা না করে গদিচ্যুত করতে একাধিকবার বিএনপির সঙ্গে আলোচনায় বসেছিল ভারত। যোগাযোগ করা হয়েছিল দলের হাই কমান্ডের সঙ্গে। ভারতের টার্গেট তখন ছিল অন্তর্বর্তী সরকারকে সরিয়ে ফেলা, কিন্তু কেন্দ্র এও চেয়েছিল যে পুরো কাজটাই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশ যে ভারতের ওপর নির্ভরশীল তাও বুঝিয়েছে ভারত সরকার। জ্বালানি সংকট ও সাম্প্রতিক সময় পদ্মাপাড়ে খাদ্যশস্য রপ্তানি করে ভারত, ফলে চরম সংকটে বাংলাদেশিদের কাছে ত্রাতা হয়ে ওঠেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এটাও ছিল ভারতের আরেকটি প্ল্যান, যা চুপিসারে করে দেখিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশে এককভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল জামাত ইসলাম।
কিন্তু ত্রয়োদশ ভোটের ফলে জামাতের সেই স্বপ্নই রয়ে গিয়েছে। বাধ্য হয়ে জোট করতে হয়েছিল জামাতকে ব্যাকফুটে নিয়ে গিয়ে বাংলাদেশের জঙ্গি দমনে বড় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে সন্ত্রাসী কার্যক্রমের ওপর খবর সম্প্রতি উঠে আসে। বাংলাদেশের 7 জনই অভিযান চালিয়ে একাধিক জঙ্গি ডেরা ধ্বংস করেছিল ভারত। চাপে পড়ে এখন বিএনপিও সন্ত্রাসবাদীদের দমনে পদক্ষেপ করছে। বঙ্গের ভোট টানতে বাংলাদেশে উদাহরণ দেখিয়েছে বিজেপি নেতারা। এক এক ধরনের কূটনৈতিক চাল চেলেছেন রাজনীতির কারবারিরা। তবে বাংলার ভোটে এবার কি হয় সেটা জানা যাবে 4 মে। যদি তৃণমূল সরকার উল্টে যায় তাহলে বাংলাদেশের তাস খেলে যে প্রচার বিজেপি চালিয়েছে তা মাস্টার স্ট্রোক হয়ে যাবে মোদির কাছে। তবে সব মিলিয়ে কি পদ্মাপাড়ে ফিরছেন শেখ হাসিনা? মোদির এই এক ঢিলে 4 পাখি মারা কৌশলই বা কতখানি কাজ দেবে? কি বা হবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল? উত্তর জানা যাবে 4 মের পরেই। বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় আতঙ্কের নাম জঙ্গি আতঙ্ক। বড় বড় স্থাপনায় হামলার পরিকল্পনাও করেছে তারা, কিন্তু সেগুলো জানতে পেরেছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, যে কারণে সরকার সতর্ক করেছে। এমনকি মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে পাকিস্তানি টিটিপির জন্য সদস্য সংগ্রহের অভিযান চালাচ্ছে। এই ভয়ঙ্কর তথ্য পাওয়া যাচ্ছে। বিমান বাহিনীর 26 জনকে গ্রেফতার করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অন্তত 4 জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এর মধ্যে আরও ভয়ঙ্কর তথ্য হলো, গতকাল ঢাকায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী টিটিপির অন্তত 4 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, যারা নাকি সবাই বাংলাদেশি নাগরিক। কেউ কেউ বলছেন এরা ইউনুসের এক একটি রত্ন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। পাকিস্তানি টিটিপি তালিবান এই জঙ্গি গোষ্ঠীর 4 জন সদস্য ঢাকায় গ্রেফতার হয়েছে। বুধবার রাতে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার সাফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ এবং আবু বকর। তাদের মধ্যে ইমরান ও মোস্তাকিম 2 ভাই। ডিবি প্রধান জানান, গ্রেফতারকৃতরা আরসা নামে একটি চরমপন্থী সংগঠনের সদস্য। তবে এই আরসা রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা নয়। সংগঠনটি টিটিপির আদর্শে অনুপ্রাণিত। অভিযানের পর পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছে। আজ আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অনেকে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই জঙ্গিদের বারবার অন্তর্লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশে, কিন্তু কোনো রকম অ্যাকশন নেননি মোহাম্মদ ইউনুস। তার মধ্যে ঢাকা করাচি বিমান চালু করা হয়েছে। অনেকে বলছেন জঙ্গির বারবার অন্ধের এটিও একটি অন্যতম কারণ। এমনকি 2024 সালে 5ই আগস্টের পর যখন বাংলাদেশ ভারতের সঙ্গে ক্রমশ দূরত্ব তৈরি করে, তখন পাকিস্তানের সঙ্গে মাখো সম্পর্ক তৈরি হয় বাংলাদেশের। সেই সময় ভারত বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা জটিল করে দেয়, কিছু ক্ষেত্রে ভিসা বাতিল করে দেয়। উল্টো দিকে পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা অবাধ করে, এমনকি বাংলাদেশ ও পাকিস্তানিদের জন্য ভিসা পরিষেবা এক ধাক্কায় সহজ করে দেয়। খুব সহজেই যে কোনো পাকিস্তানি নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে অবাধে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে বাংলাদেশে জঙ্গির আস্তানা তৈরি হয়েছে সেটাই কারণগুলির জন্য যথেষ্ট। এখন বাংলাদেশে দেখা যাচ্ছে সরকার বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। অনেকে আশা করেছিলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর বিএনপি এবার লাগাম টানবে, কিন্তু আদৌ কি সেটা হয়েছে? কারণ প্রধানমন্ত্রীর দফতর একরকম বলছে, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেক রকম বলছে যে দেশে জঙ্গি রয়েছে এবং তার সরকার এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনবে। সব মিলিয়ে সাধারণ জনগণের কাছে বিষয়টা খুবই দ্বন্দ্ব তৈরি করেছে। পাশাপাশি ফের এই ইস্যুতে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাদিউর রহমান মন্তব্য করেছেন, জঙ্গি রয়েছে, জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে কাজ করছে। সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলার সময় একটি সাংবাদিকের প্রশ্নের উত্তরে জবাব দেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এর আগে ঠিক একই রকম কথা বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এখন বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সেটি কিভাবে লাগাম টানতে পারে বিএনপি সরকার, সেটাই এখন দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। কিছুদিন আগে বাংলাদেশে শোনা গিয়েছিল এনসিপি নেতা নাহিদ ইসলামকে বলা হয়েছে এক দফার ঘোষক, কখনো বলা হয়েছে গণতন্ত্রের ইমাম।
এবার হাসনাত আব্দুল্লাহ বললেন বাংলাদেশের নেতা। অনেকে বলছেন যেভাবে পরিস্থিতি গড়াচ্ছে তাতে কখনো যদি হাসনাত আব্দুল্লাহ নাহিদকে জাতির জনক বলে থাকেন তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। হয়তো বঙ্গবন্ধুর বদলে নাহিদ ইসলামকেই ওই জায়গায় বসানো হবে। নাহিদ ইসলামকে সংসদে বেশ উত্তেজনাপ্রবণ ভাষণ দিতে দেখা গিয়েছে। এরপর হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট করেন বাংলাদেশের নেতা হিসাবে আমার নেতা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন নাহিদ ইসলামকে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এই হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি সংসদের সমস্ত সদস্যদের জন্য যেখানে গাড়ি চেয়েছেন, আর যেটা নিয়ে তুমুল বিতর্কও তৈরি হয়েছে। গাড়ি চাওয়ার বৈধতা নিয়ে অনেকে প্রশ্নও তুলেছেন, যৌক্তিক প্রসঙ্গ তুলে ধরেছেন। বাংলাদেশের এক জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটি মন্তব্য করেছেন। তিনি পোস্টে লেখেন, মনে পড়ে জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনাকে যথেষ্ট আদব কায়দা তবিদের সঙ্গে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি এক দিন এক একটা গাড়িতে চড়ছেন, সেটা কার গাড়ি? আপনি তখন আমাকে বলেছিলেন আমার মতো নাকি শত শত খালেদ মহিউদ্দিন রয়েছে যে আমাকে গাড়ি দেওয়ার মতো। তারা কোথায় এখন জনাব হাসনাত আব্দুল্লাহ? তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি লেখেন, তাদের থেকে গাড়ি নেওয়াটা কি আপনি বন্ধ করে দিয়েছেন নাকি তারা বন্ধ করে দিয়েছে? কি হয়েছে? এখন তার গাড়ি নেই বলে সংসদ সদস্যদের জন্য গাড়ি চাইছেন, সরকারের গাড়ি চাইছেন, অথচ যে গাড়ি শুল্কবিহীন, যে গাড়ি আমদানির সুযোগ সংসদের, সেটার বিরুদ্ধে কথা বলছেন। শুল্কবিহীন গাড়ি কিনতে হলে নিজের টাকা লাগে, কিন্তু তিনি নিজে কিনতে চান না, সরকারের টাকায় কিনতে চান। আর এই প্রসঙ্গে খালেদ মহিউদ্দিন বলেছেন, আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে অবশ্যই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির সরকারি কর্মচারী কর্মকর্তা যারা গাড়ি পান তাদের অনেক ওপরে। এরপর তিনি বলেন যে তাদের সঙ্গে আপনার কোনো তুলনাই হয় না, তার গাড়ি তারা পাবে বলে আপনিও গাড়ি পাবেন, এটা হয় না। জনপ্রতিনিধিত্ব আদেশেই রয়েছে যে আপনি কি পাবেন আর কি পাবেন না। আপনাকে 70,000 টাকা যাতায়াত খরচ দেওয়া হয়, আপনি ট্যাক্স ফ্রি গাড়ি চান না, সরকার থেকে গাড়ি চান কেন? কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি যারা আপনার নিচে রয়েছে তারা গাড়ি পান, আপনি পান না। ভাই, আপনার গাড়ি পাওয়ার কথা না। আপনি কি জানেন সংসদ সদস্য আপনার পেশা না, এটা আপনার চাকরি না? এটার মধ্যে যে পারিশ্রমিকের ব্যাপার নেই সেটা কি আপনি জানেন? এই প্রশ্নগুলো তুলেছেন ওই সাংবাদিক। এমনকি বাংলাদেশে একটি নিয়ম রয়েছে যেখানে সংসদ সদস্যরা কি পাবেন কি পাবেন না যেগুলি তারা নিজেরাই ঠিক করে থাকেন। এখানেই দাবি উঠছে একটি কমিশন গঠন করা হোক, তারাই ঠিক করবে কি পাবে আর কি পাবেন না। এদিকে হাসনাত আব্দুল্লাহ যেভাবে নাহিদ ইসলামকে ওপরে নিয়ে যাচ্ছেন তাতে তাকেই কোনোদিন জাতির জনক বলে ডাকা হবে, সেই রকম একটি পরিস্থিতির দিকেই এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি। এখন দেখার শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।